নেই, অসুবিধা নেই। ফর্ম ফিল আপ মনে হয় 23শে জানুয়ারি থেকে শুরু হবে। দেখো আজকে প্রথম কোশ্চেন শোনো কি রয়েছে। তরায়নের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল বলতে পারবে কেউ? তরায়নের দ্বিতীয় যুদ্ধ 1912। 1912 না, কেউ পারবে? শোনো, তরায়নের দুটো যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, প্রথম যুদ্ধটা হয়েছিল 1191 সালে, আর পরেরটা হয়েছিল হ্যাঁ, এটা 1192। হ্যাঁ 1192 সালে। ঠিক আছে, মনে থাকবে তো তাহলে আমাদের যে তরায়নের দুটো যুদ্ধ হয়েছিল, একটা প্রথমটা হচ্ছে 1191 আর দ্বিতীয়টা হচ্ছে 1192। হুম, প্রথম কোশ্চেনটা ছিল আশিস, শোনো প্রথম কোশ্চেনটা ছিল যে তরায়নের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল। ঠিক আছে, তো হ্যাঁ স্যার। এবার শোনো, তোমাদের জিজ্ঞাসা করছি আমি যে কার কার মধ্যে হয়েছিল। দুটো যুদ্ধ কিন্তু একই লোকের মধ্যেই হয়েছিল, বলতে হবে তোমাদের। মোহাম্মদ ঘুরি আর বাবর। হ্যাঁ বলো, একজন করে বলো, অসুবিধা নেই। মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহান। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহান 3 বলা হয়, মানে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, তো প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিল আর দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হয়েছিল? প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান, তারপরে হয়েছিল মোহাম্মদ ঘুরি। তাহলে কি বললো এরা, যে প্রথম যুদ্ধে কিন্তু জয়ী হয়েছিলেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, তাই তো? প্রথমটাই না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমটাই পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার মোহাম্মদ ঘুরি মানে জয়ী হয় দ্বিতীয়টাই। ঠিক আছে, তাহলে এই কোটা ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে যে তরায়নের যুদ্ধ ইতিহাসে দুটো রয়েছে, একটা হচ্ছে 1191 সাল আর একটা হচ্ছে 1192 সাল। যুদ্ধ দুটো হয়েছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহান তৃতীয় বা 3 আর মোহাম্মদ ঘুরির মধ্যে। প্রথমটাতে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয় আর তৃতীয় মানে শেষেরটাতে মোহাম্মদ ঘুরি জয়ী হয়। এইটুকু মনে রাখবো আমরা। ঠিক আছে, পরের কোশ্চেন চলে যাবো এবার। বলবে যে কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্পে পরিণত হয়? কোশ্চেন এটা আমাদের, একটু বুদ্ধি খাটিয়ে বলবে, মানে একটু ভাববে, কারণ আমরা জলের ফুটনাঙ্গ সেলসিয়াস স্কেলে কিন্তু আমরা জানি কত ডিগ্রিতে জল ফুটতে থাকে বলো তো? 100 ডিগ্রিতে। হ্যাঁ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার আমাকে বলা হয়েছে কোশ্চেনটা ফারেনহাইটে, ওটা কত হবে? বলতে পারবে? এটার জন্য একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ফর্মুলাটা তোমাদের আমি বলছি, ছোটোবেলায় আমাদের বইতে ছিল 7-8-এ। ফর্মুলাটা হচ্ছে C/5 সমান F-32/9। সিটা কি এখানে সেন্টিগ্রেড স্কেলের মান, আর এফটা কি ফারেনহাইট স্কেলের মান। যেহেতু তুমি দেখো জানো যে সেন্টিগ্রেড স্কেলে জলের ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সি এর জায়গায় 100 বসিয়ে দেবে, বোঝা গেল? তাহলে এফের মানটা বার হয়ে যাবে অঙ্কের মতন, বোঝা গেল কি বললাম? আমাদের ফর্মুলাটা এখানে মেনলি জানতে হবে। কি বললাম? C/5 সমান F-32/9, এটা হচ্ছে ফর্মুলা। সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের ফর্মুলাটা হচ্ছে C/5 মাইনাস C/5 সমান F-32/9। এইটুকু মনে রাখলেই আমরা সেন্টিগ্রেডের টেম্পারেচারটাকে ফারেনহাইটে নিয়ে যেতে পারবো, ফারেনহাইটেরটাকে সেন্টিগ্রেডে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি আমরা। রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রানীগঞ্জ কোন মানে স্টেটে রয়েছে, মানে কোন রাজ্যের শহর সেটা আগে বলো। পশ্চিমবঙ্গে স্যার। হ্যাঁ পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের কোন জেলা? রানীগঞ্জটা বর্তমানে কোন জেলার মধ্যে পড়ছে? বর্ধমান। হ্যাঁ বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, কোন বর্ধমানের মধ্যে পড়ছে? মানে সব কিছু একদম সঠিকটা আমরা জানবো, কোন বর্ধমানের মধ্যে পড়ছে। পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটো কিন্তু ভাগ হয়ে গেছে বর্তমানে। পশ্চিমে আছে না পূর্বে আছে? পশ্চিমে আছে। হ্যাঁ পশ্চিম বর্ধমানে। তোমরা মনে রাখবে যত ইন্ডাস্ট্রিয়াল শহর ছিল সবগুলাই পশ্চিম বর্ধমানে আছে। তার মানে দুর্গাপুর বলো, রানীগঞ্জ বলো, ঠিক আছে, আসানসোল বলো, এগুলো সব পশ্চিম বর্ধমানের মধ্যে আছে। বুঝতে পেরেছো কথাটা? তাহলে আমরা বললাম যে রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত, এটা তোমাদের কোশ্চিন ছিল। তো এর সঠিক উত্তরটা না, দামোদর নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, মনে থাকবে রানীগঞ্জ শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের একটা শহর, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে অবস্থিত রানীগঞ্জটা। ঠিক আছে, রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত সেটাও আমাদের জানা দরকার আছে, বলো। রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত, মানে কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত? রানীগঞ্জে তো আমরা কিছু একটা পাই, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বললাম। কয়লা স্যার। হ্যাঁ কয়লার জন্য বিখ্যাত, এখানে কয়লা খনি রয়েছে। ইনফরমেশন একটা দেখো গুরুত্বপূর্ণ মনে রাখবে, রানীগঞ্জ হচ্ছে ভারতবর্ষের প্রথম কয়লা খনি। ভারতবর্ষের প্রথম কয়লা খনির নাম তাহলে কী পেলে তোমরা? রানীগঞ্জ পেলে।
মনে থাকবে। আর এটা কোন নদীর তীরে অবস্থিত আমি বললাম, সেটা হচ্ছে দামোদর নদীর তীরে। কয়লার 4টে ভাগ আছে, কেউ বলতে পারবে যে কয়লার 4টে ভাগ রয়েছে, মানে 4 প্রকারের কয়লা পাওয়া যায়, সেই 4 প্রকার কয়লার নাম? স্যার ইট কয়লা। হ্যাঁ অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর হচ্ছে পিট। হ্যাঁ পিট। পিট, হ্যাঁ। এবার এই যে 4টে ভাগ করা হয়েছে, এটা কিসের ভিত্তিতে এই ভাগটা করা হয়েছে বলতে পারবে কেউ? এর কত টাকা? হ্যাঁ একদম ঠিক। না না, রং নয়, কতটা করে কার্বন আছে, যার কার্বন বেশি আছে সেই কয়লাটা ভালো। মানে সেই কয়লাটা তুমি ধরো, মানে সব থেকে বেশি কার্বন রয়েছে প্রথম কয়লাটা, সেটা হচ্ছে অ্যানথ্রাসাইট, ঠিক আছে। তারপর হচ্ছে বিটুমিনাস, তারপর হচ্ছে লিগনাইট আর পিট। পিট হচ্ছে খুব কমা একটা কয়লা, মানে তুমি 5 কেজি পিট কয়লা দিয়ে যতটা রান্না করতে পারবে, 1 কেজি অ্যানথ্রাসাইট কয়লা দিয়ে ততটাই রান্না করতে পারবে। বোঝা গেল কি বললাম? মানে তার ক্ষমতাটা অনেক বেশি, বুঝতে পারলে? এবার আমাদের যে কোশ্চেনটা হয় এখান থেকে আরও যে ইনফরমেশনটা জানতে হবে, যে ভারতবর্ষে কোন প্রকার কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? লিগনাইট হবে। না। বিটুমিনাস। হ্যাঁ, বিটুমিনাস হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলে সবাই? মনে রাখবে, মানে এই দেখো ভুল হচ্ছে, ভুল হতে আস্তে আস্তে এগুলো শিখে যাবে আর ভুল হবে না। আমি কি বললাম, ভারতবর্ষের সব থেকে বেশি যে কয়লাটা পাওয়া যায়, এটা কোশ্চেনটাও এসছে এরকমই, যে ভারতে কোন প্রকার কয়লা বেশি পাওয়া যায়, তো তার অ্যান্সার হবে যে বিটুমিনাস জাতীয় কয়লা বেশি পাওয়া যায়, ঠিক আছে। আর আগের দিন আমরা পড়েছিলাম দামোদরকে আমরা কি বলি বলো তো? দামোদর নদীর আরেকটা নাম আছে, মানে বাংলার কি বলা হয়? বাংলার দুঃখ। হ্যাঁ, বাংলার দুঃখ বলা হয়, ঠিক আছে। এতগুলা ইনফরমেশন কিন্তু আমরা জেনে গেলাম, এখান থেকে আলোচনা হয়ে গেল আমাদের। এবার আমি পরের কোশ্চেন চলে আসছি। পরের কোশ্চেন বলছে, রাজ্যসভার সদস্য হতে গেলে, রাজ্যসভার সদস্য হতে গেলে কত বয়স মিনিমাম লাগবে, মানে ন্যূনতম কত বয়স হতে হবে তোমার? 30 বছর। আচ্ছা 35 বছর স্যার। না, সঠিক 30 অ্যান্সার বছর। হচ্ছে 30 বছর। বোঝা গেল? এবার আমি এখানে তোমাদের সমস্ত পোস্টের বয়সগুলো আমি বলে দেবো, খুব সুন্দরভাবে শুনবে। রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম, মিনিমাম মানে সব থেকে কম, মানে 30 বছরের কম হলে, 29 বছর হলে তুমি রাজ্যসভার মেম্বার হতে পারবে না। তাহলে কত বললাম সেটা? 30 বছর, ঠিক আছে। এবার তোমরা বলি, রাজ্যসভার মেম্বারের বয়স হচ্ছে 30 বছর, কিন্তু তার যে আপার লিমিট, মানে কত বছর পর্যন্ত রাজ্যসভার মেম্বার হতে পারে, মানে একটা লোকের বয়স কত পর্যন্ত হলে, যেমন আমাদের একটা চাকরির বয়স থাকে যে 62 বছর বা 65 বছর পর কিন্তু অবসর নিতে হয়, রাজ্যসভার মেম্বারদের কি ওরকম কোনো আপার লিমিট আছে বলতে পারবে কেউ? না, এরকম কোনো আপার লিমিট নেই। তারা যতদিন বেঁচে থাকবে, মানে তার বয়সে বেঁচে থাকলেই রাজ্যসভার মেম্বার হতে হবে। তাহলে রাজ্যসভায় যে মেম্বার হবে তার মিনিমাম বয়স আছে, কিন্তু ম্যাক্সিমাম বয়স নেই। এই কথাটা মনে থাকবে তোমাদের, যে মিনিমাম বয়স হচ্ছে 30 বছর, কিন্তু ম্যাক্সিমাম কোনো বয়স নেই। এবার তোমাদের আমি জিজ্ঞাসা করবো যে লোকসভার যদি কোনো সদস্য হতে চায় কেউ, তো তার বয়স কত হতে হবে মিনিমাম? 25 বছর। এটা মনে হয় স্যার 25 বছর হবে। হ্যাঁ, এটার সঠিক উত্তর হচ্ছে 25 বছর। খুব ঠান্ডা মাথায় শুনবে, একটার পর একটা রিলেট করবে বা মনে রাখার চেষ্টা করবে, দেখবে সব অটোমেটিক আমাদের জিকেগুলো মাথায় থেকে যাবে। লোকসভায় যে মেম্বার হয় তাকে আমরা কি বলে ডাকি, যা বলো তো, মানে তাকে আমরা কি বলি, বা সেই পোস্টটার নাম কি? তাকে আমরা কি বলি? এমপি বলি না বিধায়ক বলি না কি বলি, মানে এমপি বলি না? এমপি। হ্যাঁ, এমপি বলা হয়, ঠিক আছে। তো এর ক্ষেত্রে লোকসভার মেম্বারের ক্ষেত্রেও কিন্তু আপার লিমিট নেই। বোঝা গেল? আপার লিমিট মানে ম্যাক্সিমাম বয়স কিন্তু নেই, যতদিন বাঁচবে ততদিন। ধরো একটা লোকের বয়স 105 বছর, তাকে যদি সরকার মনে করে যে এই লোকসভার মেম্বার করতে পারে, বোঝা গেল কি বলা, বা ভোটে দাঁড়াতে পারে, সে বেঁচে থাকলেই হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি, দুটো জিনিস আমাদের হয়ে গেল, সেন্ট্রালের দুটো জিনিস হয়ে গেল, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হয়ে গেল লোকসভা। এবার স্টেটে চলে আসি। স্টেটের এরকম দুটো সংস্থা রয়েছে, একটা হচ্ছে বিধানসভা, একটা হচ্ছে বিধান পরিষদ। তাহলে বিধানসভায় আর বিধান পরিষদ, প্রথমে কোনটা আপার হাউস বলো তো, কোনটা বড়, বিধানসভা বড় না বিধান পরিষদ বড়? বিধান পরিষদ বড়। হ্যাঁ, বিধান পরিষদের সঙ্গে সেন্ট্রালের কোনটা মিল করা যেতে পারে? আমরা যদি বিধানসভার সঙ্গে কোনো একটা সেন্ট্রালের যে লোকসভা না রাজ্যসভার মিল হবে, মানে যেটাকে আমরা লোকসভা বা রাজ্যসভা বলছি, তার মধ্যে বিধানসভাটা কোন, এই সরি বিধান পরিষদটা কোনটার মধ্যে পড়বে? রাজ্যসভার মধ্যে। হ্যাঁ, বিধান পরিষদ বলতে আমরা বলতে পারি রাজ্যসভা। তাহলে আমাদের বিধান পরিষদের বয়সটা কত হওয়া দরকার বলো? 30 মিনিমাম। বছর। হ্যাঁ, যেহেতু ওখানে 30 আছে, তাহলে এটাও 30। একই রকম বিধানসভা যদি বলে, তার বয়সটা কত হতে হবে? 25 বছর। 25 বছর। এদের ক্ষেত্রেও কিন্তু আপার লিমিট নেই। দেখো 4টে জায়গার বয়সগুলো আমাদের কিন্তু মনে থেকে গেল, থাকবে তো মনে? এবার আমরা চলে আসবো প্রেসিডেন্ট আর হচ্ছে গভর্নর, মানে প্রেসিডেন্ট মানে হচ্ছে তোমার রাষ্ট্রপতি, আর হচ্ছে রাজ্যপাল। বলো প্রেসিডেন্টের বয়স কত হতে হবে আর রাজ্যপালের বয়স কত হতে হবে? প্রেসিডেন্টের 35। রাজ্যপালের? রাজ্যপালের না, রাজ্যপাল আর প্রেসিডেন্ট প্রায় একই রকম আমরা ভাবতে পারি। ওর সেন্ট্রালে, এ হচ্ছে স্টেটে। আগের দিন আমি বললাম যে ও হচ্ছে সেন্ট্রালের, মানে গোটা দেশের প্রথম সিটিজেন, আর আমাদের রাজ্যের প্রথম সিটিজেন কিন্তু গভর্নর। তাহলে এটাও কত হবে?
35। হ্যাঁ, তাহলে তোমাদের মনে থেকে গেল প্রেসিডেন্ট গভর্নর এই মানে প্রেসিডেন্ট এবং গভর্নর দুইজনের মিনিমাম বয়সটা হবে হচ্ছে 35 বছর। এদের ক্ষেত্রেও কিন্তু আপার লিমিট নেই, যতদিন বাঁচবে মানে বেঁচে থাকলেই প্রেসিডেন্ট হতে পারে, রাজ্যপালও হতে পারে। ঠিক আছে, এবার তোমাদের যে কোশ্চেনটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে কি, পঞ্চায়েতের সদস্য যদি কেউ হতে চায়, মানে পঞ্চায়েতের মেম্বার বলো, প্রধান বলো, তার বয়স কত হতে হবে? 21 বছর। হ্যাঁ, একদম ঠিক, 21 বছর হতে হবে। 21 বছর হলে তবেই সে পঞ্চায়েতের মেম্বার বা প্রধান হতে পারে। ঠিক আছে, আমাদের ভোট দানের বয়স কত? আমরা কত বছর হলে ভোট দিতে পাই? মানে ভোট ভোট 18 বছর। হ্যাঁ, 18 বছর। দেখো, ভোট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি পঞ্চায়েতের মেম্বার হতে পারবে না, তোমাকে কিন্তু 18 মানে 2 আর 1 3 বছর কিন্তু অপেক্ষা করতে হবে। বোঝা গেল কি বললাম? এবার একই রকম পঞ্চায়েত যেরকম রয়েছে, সেম জিনিস কিন্তু কিছু কিছু জায়গায় পৌরসভা বলা হচ্ছে। মানে একটু শহরে যখন যাই আমরা, তখন সেটাকে পৌরসভা বলি। তাহলে পৌরসভার যে সদস্য হবে, যাদেরকে আমরা কাউন্সিলর বলি, তো তাদের বয়স কত হতে হবে মিনিমাম? 21 বছর। হ্যাঁ, 21 বছরই হতে হবে, কারণ পঞ্চায়েতের সদস্য হতে গিয়ে যদি 21 বছর লাগে, পঞ্চায়েত আর পৌরসভা তো একই ব্যাপার। আমরা যখন গ্রামে যাচ্ছি তখন পঞ্চায়েত বলছি, যখন শহরে যাচ্ছি তখন সেটাই পৌরসভা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের যে জাজ হয় বা চিফ জাস্টিস আমরা যেটা বলি, তো তাদের বয়স কত হয় বলতে পারবে কেউ? শুনে রাখো, তাদের লোয়ার লিমিট নেই, মানে তাদের নিচের বয়সটা নেই, মানে মিনিমাম বয়স কোনো রকম নেই, কিন্তু তাদের ম্যাক্সিমাম বয়স নির্ধারণ করা আছে। সুপ্রিম কোর্টের যে জাজ হবে সে 65 বছর বয়স হলে তাকে মানে 65 বছর বয়সের বেশি, 65 বছর হয়ে গেলেই কিন্তু তাকে রিটায়ার্ড করতে হবে। বোঝা গেল কি বললাম? আরেকবার বলি, সুপ্রিম কোর্টের যে জাজ হবে তার মেয়াদ হচ্ছে 6 বছর, অথবা তার বয়স 65। 6 বছর বা 65 যেটা আগে হয়ে যাবে সেটার জন্যই তাকে কিন্তু ওই পোস্ট থেকে সরে যেতে হবে। আর হাইকোর্টের যে জাজ থাকবে বা চিফ জাস্টিস হয়, তার বয়স হচ্ছে ম্যাক্সিমাম হবে 62 বছর। তাহলে মনে থাকবে দুটো, হাইকোর্টের চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মিনিমাম বয়স নেই, কিন্তু আপার বয়সটা আছে। ম্যাক্সিমাম বয়সটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর, আর হাইকোর্টের ক্ষেত্রে বললাম 62 বছর। ঠিক আছে, আমাদের দেশে আইএস বা আইপিএস বলে যে পরীক্ষাটা হয়, কোন সংস্থা নেয় বলতে পারবে? আমাদের যেমন ধরো ডাব্লিউবিসিএস নাই, কে পিএসসি নাই, সেরকম ওটাকে বলা হয় ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনটাও মানে যে চেয়ারম্যান থাকে তার ম্যাক্সিমাম বয়স হতে পারে 65 বছর। বোঝা গেল কি বললাম? তাহলে এতগুলো জিনিস আমরা মানে যতগুলো বয়স রিলেটেড কোশ্চেন আছে সব কিন্তু এখানে আমরা জেনে গেলাম। যে ইউপিএসসির যে চেয়ারম্যান হবে তার ম্যাক্সিমাম বয়স হতে হবে 65 বছর, ম্যাক্সিমাম বয়স 65 হতে পারে, তার বেশি হয়ে গেলে কিন্তু তাকে রিটায়ার্ড করতে হবে। ঠিক আছে, এবার চলে আসে আমরা পরের কোশ্চেন। বলবে বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? 7। সবাই জানো এটা, বিশুদ্ধ জলে পিএইচ এর মান হচ্ছে 7। এবার একটু একটু ইনফরমেশন শোনো। 7 বা 7টাকে আমরা বলি নর্মাল। ঠিক আছে, যদি কোনো কিছুর পিএইচ এর মান 7 হয় সেটাকে বলা হয় নর্মাল। যদি 7-এর কম হয় তাকে বলা হয় অ্যাসিড, আর 7-এর বেশি হয়ে গেলে সেটাকে আমরা বলি ক্ষার। মনে থাকবে? কোনো একটা, ধরো আমি তোমাকে বললাম যে একটা জিনিসের নাম করলাম, ধরো বললাম আপেল, আপেলের পিএইচ এর মান হচ্ছে 5.9, তাহলে তুমি কি বলবে, এটা অ্যাসিড না ক্ষার? অ্যাসিড। হ্যাঁ, কারণ ও 7-এর নিচে হলে অ্যাসিডের মধ্যে পড়বে, 7-এর ওপরে হয়ে গেলে ক্ষারের মধ্যে পড়বে। আর যদি 7 হয়ে যায় সেটা নর্মাল হয়ে যাবে বা স্বাভাবিক বলতে পারি। ঠিক আছে, এবারে এই রিলেটেড দুটো ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের যে ব্লাড রয়েছে সেই ব্লাডের পিএইচের মান কত? এই কোশ্চেনটা আসে আমাদের, যে ব্লাডে পিএইচের মান কত, জানো না? 7.35। হ্যাঁ, 7.35 বা 7.5। ঠিক আছে, 7.5 বা 7.35, বুঝতে পারলে? এরকম অপশানেই থাকবে, তোমরা অপশান দেখে করবে। ঠিক আছে, 7.35 এটা হচ্ছে অ্যাকুরেট। এবার অনেক সময় 7.5ও থাকতে পারে। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের মানুষের যে রক্ত সেটা কি হবে, অ্যাসিড হবে না ক্ষার হবে? ক্ষার। হ্যাঁ, ক্ষার, তার জন্য আমাদের রক্তকে বলা হয় ক্ষারীয়। এবার আমি একটা বলছি তোমাদের, আরেকটা কোশ্চেন এখান থেকে হয় যে আমাদের যে লালা রস, মানে আমাদের মুখের মধ্যে যে রসটা তৈরি হয়, তার পিএইচের মান কত? এটাও মাঝে মধ্যে পরীক্ষায় এসছে। ঠিক আছে, এটা দেখো, তোমরা জানো না, শুনে রাখো। এর পিএইচের মান হচ্ছে 6.2 থেকে 7.6। বোঝা গেল কি বললাম? 6.2 থেকে 7.6। তাহলে এটা দেখো, অ্যাসিড ক্ষার কিন্তু দুটো ধর্মই কিন্তু পড়ে যাচ্ছে, তাই না? দেখবে আমাদের মুখ অনেক সময় কি টক টক ভাব হয়ে যায়, তার মানে তখন তোমার ওই মুখে যে লালা রসটা রয়েছে না, সেটা তখন কি করেছে, মানে 7-এর নিচে চলে এসেছে।
তার জন্য তো অ্যাসিড টক টক ভাবটা লাগছে। বোঝা গেল কি বললাম? আবার অনেক সময় আমাদের মুখটা স্বাভাবিক লাগে, মানে মুখের রসটাকে স্বাভাবিক মনে হচ্ছে, তখন হয়তো স্বাদ আছে। অনেক সময় হয়তো একটু ফ্যাকসা লাগছে, মানে স্বাদ পাচ্ছ না, তার মানে তোমার তখন ক্ষারীয় হয়ে গেছে। ঠিক আছে, বোঝাতে পারলাম এটা? তাহলে আমরা এখান থেকে দুটো তিনটে জিনিস জানলাম, যে বিশুদ্ধ জলের পিএইচের মান হচ্ছে 7, আর পিএইচের মান 7-এর কম হলে অ্যাসিড বলি, 7-এর বেশি হলে ক্ষার বলি বা ক্ষারীয় বলি। ব্লাড, আমাদের শরীরে যে ব্লাড রয়েছে তার পিএইচের মান হচ্ছে 7.35 বা 7.5। আমাদের মুখে যে লালারস রয়েছে তার পিএইচের মান হচ্ছে 6.2 থেকে 7.6। পরের কোশ্চিন চলে আসো। রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। এবার তোমরা এখান থেকে আরও কিছু ইনফরমেশন জেনে নাও, যে স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে বলো তো? ভিটামিন ভিটামিন সি। সি। হ্যাঁ, তারপরে তোমরা বলবে, তারপরে রাতকানা রোগ হয়, ভিটামিন ডি। আর বেরি বেরি, ভিটামিন ডি। না, ভিটামিন ডি। ডি এর অভাবে কি রোগ হয় আগে বলো, তারপরে আমি। B1। হ্যাঁ, ভিটামিন B1। হ্যাঁ, বেরি বেরি হয় ভিটামিন B1। বি এর কিন্তু 12টা ভাগ আছে, হ্যাঁ, B1, B2, B12, ঠিক আছে? তো দুটো তিনটে ইম্পর্টেন্ট, তার মধ্যে B1টা হচ্ছে বেরি বেরি, আর B12 এর অভাবে কি কী রোগ হয় বলো? B12 এর অভাবে, 12 মানে 12, B12 এর অভাবে কী রোগ হয়? B12 এর অভাবে তোমার যে রোগটা হয় সেটা হচ্ছে রক্তাল্পতা রোগ দেখা দেয়, ঠিক আছে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়, ঠিক আছে, B12 এর অভাবে। আর যেটা বলছিলাম যে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট রোগ হয়। হ্যাঁ, রিকেট রোগ হয়, ঠিক আছে? তাহলে এতগুলা জিনিস আমরা কিন্তু জেনে গেলাম এখান থেকে। পরের কোশ্চেনে চলে যাই, এখান থেকে আর সেরকম ইম্পর্টেন্ট নয়। পরের কোশ্চেন হচ্ছে ভারতের 18তম লোকসভার স্পিকার কে? বলো। 18তম লোকসভা মানে বর্তমান কিন্তু, তাই না? আগের দিন তো হিসাব করলাম ওম আমরা। বিড়লা। ওম বিড়লা। 18তম লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা, তাই তো? এবার যদি তোমাদের আমি বলি যে 17তম লোকসভার স্পিকার কে ছিলেন? ইনিই কিন্তু দুবার আছে, আগের বারও ছিল, এবারও ছিল, তাহলে 17তম কে হবে? বলো। ইনিই দুবার আছে, মানে 17তেও ছিল, 18তেও আছে। বোঝা গেল কি বললাম? ওম বিড়লা। ওম 17, বিড়লাই হবে তাহলে। হ্যাঁ, 17 এবং 18 দুটো পোস্টেই কিন্তু, মানে 5 5-এ 10 বছর আছে ইনি, যদি থাকে আর কি, 18টা কমপ্লিট করে, ঠিক আছে? তাহলে 17তম লোকসভা এবং 18তম, বলো, 17তম এবং 18তম লোকসভার যে স্পিকার তার নাম হচ্ছে ওম বিড়লা। এই স্পিকার থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও। 15তম স্পিকারের নাম হচ্ছে মীরা কুমারী। কি বললাম? 15তম স্পিকারের নাম মীরা কুমারী। কেন তার নামটা তোমাদের বলা হচ্ছে শোনো। তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা স্পিকার। বোঝা গেল? তিনি হলেন ভারতবর্ষের প্রথম মহিলা স্পিকার, মানে তার আগে কোনো মহিলা ওই লোকসভার স্পিকার হয়নি। বোঝা গেল কি বললাম? তার জন্য তার নামটা মনে রাখবো। কি নাম বললাম? মীরা। মীরা কুমার। হ্যাঁ, মীরা কুমারী। মীরা কুমারী হলো ভারতবর্ষের প্রথম মহিলা স্পিকার। এবার তোমাদের একটা কোশ্চিন মাঝে মধ্যে হয় যে ভারতবর্ষের প্রথম বাঙালি স্পিকারের নাম কি? লোকসভার স্পিকারের নাম কি? বাঙালি হবে তিনি, বলো। দেখো, নামটা শোনা শোনা লাগবে, আমি বলে দিচ্ছি। সোমনাথ চট্টোপাধ্যায়। নাম শুনেছো সবাই? সোমনাথ চট্টোপাধ্যায়, ঠিক আছে? কয়েক বছর আগে মারা গেল, খুব রিসেন্টলি মারা গেছে, মানে 2-3 বছর আগে মারা গিয়েছেন। তিনি ছিলেন 14তম লোকসভার স্পিকার। তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাড়ি ছিলেন। তাহলে কী কী জিনিস জানতে পারলাম দেখো। বর্তমান যে লোকসভাটা চলছে সেটা 18তম লোকসভা। এই 18তম লোকসভার স্পিকারের নাম হচ্ছে ওম বিড়লা। এর আগের যে লোকসভা ছিল, অর্থাৎ 17তম লোকসভা, সেখানেও ছিলেন ওম বিড়লা, ঠিক আছে? এবার আমাদের কোশ্চিন হচ্ছে যে প্রথম মহিলা লোকসভার স্পিকারের নাম হচ্ছে মীরা কুমারী। আর বললাম প্রথম বাঙালি লোকসভার স্পিকারের নাম হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়। এতগুলো পয়েন্ট কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেখান থেকে কোশ্চিন হোক এর মধ্যেই কোশ্চিন হবে। এগুলো সব প্রত্যেকটা মানে পয়েন্টগুলো কিন্তু এক একটা কোশ্চিন, কোনো না কোনো সালে আবার রিপিট হয়েছে, ঠিক আছে? পরের কোশ্চিনে চলে আসি আমরা। প্রথম কোথায়, মানে ভারতবর্ষে প্রথম কোথায় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলকাতা। কলকাতায়? না, বলো। হয়নি। কলকাতায়, মুম্বাই, চেন্নাই, দিল্লি, অপশন দিলাম। মুম্বাই। চেন্নাই। না, মুম্বাইয়ে হয়েছিল, ঠিক আছে? আমি বলি এবার পুরো ডিটেলসটা।
ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় বলেছি আমি, বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি, সেটা হয়েছিল হচ্ছে মুম্বাইয়ে। কত সালে হয়েছিল? 1916 সালে। এবং যে লোকটা তৈরি করেছিলেন বা ফাউন্ডার আমরা যাকে বলি, তার নাম হচ্ছে ধন্দ কেশব কারভে। মনে থাকবে, ধন্দ কেশব কারভে। কী জানতে পারলাম? যে ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত। সেটা তৈরি হয়েছিল 1916 সালে এবং সেটা যে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ধন্দ কেশব কারভে। প্রত্যেকটা পয়েন্টই মনে রাখতে হবে। তোমার এখানে এই কোশ্চেনটা আছে মানে এই নয়, তোমাকে বলতে পারে যে ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, তখন তোমাকে অ্যান্সার করতে হবে 1916 সাল। বা এটাও কোশ্চেন হতে পারে যে ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, তখন অ্যান্সার হবে ধন্দ কেশব কারভে। প্রত্যেকটা পয়েন্টই জেনে দিতে হবে। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। হাইকোর্টের ক্ষমতা বা হাইকোর্ট কত থেকে কত আর্টিকেলের মধ্যে রয়েছে? কোশ্চেনটা হচ্ছে যে হাইকোর্ট সংবিধানে কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে হাইকোর্ট? বলতে পারবে কেউ? পলিটি পড়েন? 216। না, 216 তো, হ্যাঁ 216 রয়েছে, মানে কত থেকে কত, মানে যেমন ধরো সিটিজেনশিপ আমরা বলি 5 থেকে 11, তারপর ফান্ডামেন্টাল রাইট হচ্ছে 12 থেকে 35, এরকম বলি না, তা সেরকম তোমাকে বলতে হবে পুরোটা। অপশন এরকমই আছে ধরো। শুনে রাখো অ্যান্সারটা, 214 থেকে 231 মনে থাকবে। 214 থেকে 231-এর মধ্যে যত আর্টিকেল আছে সব আর্টিকেলগুলোই হাইকোর্ট সংক্রান্ত। বোঝাতে পারলাম? হাইকোর্টের এবার ইনফরমেশন শোনো। হাইকোর্টের কিন্তু দুই ধরনের ক্ষমতা রয়েছে, একটা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা আর একটা হচ্ছে বিচার বিভাগীয় ক্ষমতা। কী বললাম? হাইকোর্টের দুটো ক্ষমতা রয়েছে, একটা প্রশাসনিক ক্ষমতা, একটাকে বিচার বিভাগীয় ক্ষমতা বলে। প্রশাসনিক ক্ষমতার মধ্যে কী কী পড়ে দেখো, বিচারক, ঠিক আছে, তারপর প্রশাসনিক কর্মী, ঠিক আছে। দেখবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে সমস্ত কর্মীরা কাজ করে বা বিচারক রয়েছে তাদের কিন্তু হাইকোর্ট নিজেই অ্যাপয়েন্ট করে, মানে হাইকোর্টে দেখবে আলাদা পরীক্ষা হয়, তারা কিন্তু পিএসসিকে দেয় না যে তোমরা কর্মী দাও আমাকে। হয় কি, হাইকোর্টে দেখবে হাইকোর্ট পরীক্ষা নিচ্ছে, সুপ্রিম কোর্টে নিয়োগ হলে সুপ্রিম কোর্ট নিচ্ছে, যে কোর্টে কখনো কলকাতা হাইকোর্ট বার হচ্ছে, কখনো এলাহাবাদ হাইকোর্টের পরীক্ষা হচ্ছে, মানে ওরা যে কর্মী হবে হাইকোর্টের বা যারা চাকরি করবে বা যারা জাজ হবে সবটাই কিন্তু ওরা নিজেরাই নিয়োগ করবে, অন্য কোনো সংস্থার হাতে দেওয়া থাকবে না। এটাকে বলা হয় প্রশাসনিক ক্ষমতা হাইকোর্টের। আর বিচার বিভাগীয় ক্ষমতা বলতে কি? বিচার বিভাগীয় ক্ষমতা বলতে সংবিধান বিরোধী কোনো আইন আনলে পর্যালোচনা করা। ধরো বিধানসভায় বলো, বা যেহেতু হাইকোর্টের কথা বলছি আমরা বিধানসভার কথাই বলি, বিধানসভাতে একটা আইন আনা হয়েছে, সেই আইনটা হয়তো সংবিধান বিরোধী আইন, ঠিক আছে, তাহলে কি করবে হাইকোর্ট? সেই আইনটাকে পর্যালোচনা করবে, মানে বিবেচনা করবে যে এটা ঠিক না ভুল এবং ব্যাখ্যা করবে এবং তারপরে সেটাকে ক্যান্সেল করে দিতে পারে। বোঝা গেল কি বললাম? আমাদের যে ধরো কোনো একটা বিধানসভায় ধরো হঠাৎ করে পাস হয়ে গেল যে কোনো বিরোধী দল বলে কোনো দল থাকবে না, একটাই দল হবে, সেটা হচ্ছে যেটা শাসক দল রয়েছে, মানে আর কোনো দল থাকবে না। তখন এই যে একটা আইন নিয়ে চলে আসলো যে কেউ অন্য কোনো রকম দলে ভোট দিতে পারবে না, তা সেটা কী হয়ে গেল? আমাদের সংবিধান বিরোধী একটা কথা হয়ে গেল বা সংবিধান বিরোধী আইন হয়ে গেল, তখন কিন্তু হাইকোর্ট সেই আইনটাকে বাতিল করে দিতে পারে। বোঝা গেল? এটা হচ্ছে বিচার বিভাগীয় ক্ষমতার মধ্যে পড়ে হাইকোর্টের। তাহলে দুটো ক্ষমতা রয়েছে, মানে একটা হাইকোর্টের দুই ধরনের ক্ষমতা থাকে, একটা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা, মানে তার কর্মীদের সে নিজেই নিয়োগ করতে পারবে, আর একটা হচ্ছে বিচার বিভাগীয় ক্ষমতা, মানে সংবিধানের বিরুদ্ধে, সেটা সরকার হতে পারে, যে কেউ হতে পারে, যদি যায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ঠিক আছে, এবার আমরা চলে আসি পরে। মানব দেহের কোন অংশে গ্লুকোজ সঞ্চিত থাকে? মানব দেহের কোন অংশে গ্লুকোজ সঞ্চিত থাকে? অপশনগুলো শোনো একটু, যকৃৎ, বৃক্ক, ফুসফুস, অগ্নাশয়। এবার বলো, বলতে পারবে? যকৃৎ, বৃক্ক, ফুসফুস, অগ্নাশয়, কোথায় গ্লুকোজ সঞ্চিত থাকে? স্যার অগ্নাশয়। না, যকৃতে। ঠিক আছে, এবার একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, শোনো। যকৃৎকে ইংলিশে কি বলা হয় সেটা বলো, মানে ইংলিশে যকৃৎকে কি বলা হয়? লিভার। হ্যাঁ, লিভার। মানে ধরো ডাক্তারে কাউকে বলেছে লিভার খারাপ হয়ে গেছে, সে কিন্তু চিন্তায় পড়ে যাবে। যদি ডাক্তার তাকে যদি বাংলায় বলে যে তোমার যকৃৎটা একটু প্রবলেম আছে, তাহলে কিন্তু সে অতটা চিন্তা করবে না, বলে হবে কিছু একটা পার্টস খারাপ হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু অভ্যস্ত। দেখবে এরকমভাবে যদি কাউকে যদি বলো লিভার খারাপ হয়ে গেছে, সে যতটা দুশ্চিন্তায় না পড়বে, যতটা দুশ্চিন্তায় পড়বে, তাকে যদি বলো যকৃৎ খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু অতটা দুশ্চিন্তায় পড়বে না। ঠিক আছে, এটার ইংলিশটাই আমরা বেশি অভ্যস্ত, যকৃৎ বা লিভার।
এখানে কি হয়, যকৃৎ বা লিভারের মধ্যে কি হয়, আমরা যে গ্লুকোজ মানে কি, গ্লুকোজ মানে হচ্ছে আমাদের অতিরিক্ত একটা খাবার বলতে পারো, এখানে লিভারে সঞ্চিত থাকে। এবার ধরো কোনো কারণে তুমি একদিন খাবার খেতে দেরি করছো, তখন কি হবে, এই গ্লুকোজটা ভেঙে ভেঙে শক্তি তৈরি হবে তোমার শরীরের মধ্যে। বোঝা গেল? মানে গ্লুকোজটা লিভারের মধ্যে সঞ্চিত থাকে, কোনো কারণে তুমি খাবার খাচ্ছ না, একদিন হয়তো কোনো কারণে খাবার খাচ্ছ না, তাহলে তোমার তো একটা শক্তি দরকার বা এনার্জি দরকার, তখন তোমার ওই লিভারের মধ্যে যে গ্লুকোজটা সঞ্চিত থাকবে সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হবে বা সেটা ভেঙে ভেঙে শক্তি তৈরি হবে। ঠিক আছে, আমরা বলতে পারি এই গ্লুকোজটা লিভারের মধ্যে যেটা সঞ্চিত থাকে সেটা হচ্ছে আমাদের শরীরের এক্সট্রার খাবার। পরের কোশ্চেনে চলে আসি। কোন গ্যাস সবচেয়ে হালকা, মানে কোন গ্যাস, নিচে কিছু গ্যাসের নাম করছি, সেই গ্যাসগুলোর মধ্যে কোনটি সবথেকে হালকা? অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন আর হাইড্রোজেন। মিথেন, হাইড্রোজেন। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পরে যে হালকা গ্যাসটা রয়েছে, অনেক সময় কি করে, তুমি কোশ্চেনটা যাতে না করতে পারো তার জন্য ওই অপশনটা না দিয়ে সেকেন্ডটা দিয়ে দেয়, মানে প্রথম অ্যান্সার তো হাইড্রোজেন হয়ে গেল, এবার হাইড্রোজেন নেই, তাহলে তারপরের সব থেকে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। মনে থাকবে, হাইড্রোজেনের পরে হচ্ছে হিলিয়াম। এবার কোশ্চেন এখানে কিন্তু একটু ঘোরানো টাইপের হয়। যদি তোমাকে কোশ্চেন এরকম হয় যে কোন গ্যাস সব থেকে হালকা, তাহলে তার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। আর একটা কোশ্চেন হয় একই রকম কোশ্চেন, দেখো কোশ্চেনটা শোনো, বলছে কোন নিষ্ক্রিয়, মানে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি সব থেকে হালকা, তখন হয়ে যাবে কিন্তু হিলিয়াম। মানে হাইড্রোজেন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নয়। মানে নিষ্ক্রিয় গ্যাস কটা রয়েছে? 6টা রয়েছে, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। ঠিক আছে, এই যে 6টা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদের। ধরো আমাদের যদি কোশ্চেন থাকে যে কোন গ্যাস সব থেকে হালকা, তাহলে আমরা অপশনে খুঁজবো হাইড্রোজেন আছে কি না। যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেন করে দেবো। এবার যদি হাইড্রোজেন না থাকে তারপরে হিলিয়াম করে দেবো। আবার হিলিয়ামের জন্য কোশ্চেনটা এরকম হয় যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সব থেকে হালকা, তখন কিন্তু হাইড্রোজেন অপশনে থাকলেও আর হাইড্রোজেনকে নেওয়া যাবে না, কারণ নিষ্ক্রিয় গ্যাস বলে দিয়েছে। বোঝা গেল কি বললাম? তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে হিলিয়াম। ক্লিয়ার হয়েছে সবারই? বলো একজন, ক্লিয়ার তো? এটা ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাই। প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে, এই বইটির মানে এটি কার আত্মজীবনী? প্লেয়িং ইট মাই ওয়ে, এটি কার আত্মজীবনী? ভারতীয় একজন, সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকর। হ্যাঁ, সচিন টেন্ডুলকার। ঠিক আছে, এবার আমাকে যদি তোমাদের আমি বলি যে সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফিটির নাম কি? সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফিটির নাম কি? তাই এই মুহূর্তে কিন্তু আমিও ভুলে গেছি। ঠিক আছে, খুব মনে পড়ছে না, আমি দেখি ক্লাস করাতে করে যদি মনে পড়ে তো বলছি। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চিন চলে আসো। পরের কোশ্চিন হচ্ছে ওখা, ও ক্ষয়াকার, ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম। বলতে পারবে কেউ? এবার তোমাদের আমি বলি কান্ডালা পোর্টটি কোন বন্দর, মানে কোন রাজ্যে অবস্থিত? কান্ডালা পোর্টটি কোন রাজ্যে? গুজরাট। আচ্ছা, এই কান্ডালা পোর্টটি পাশেই কিন্তু ওখা, ওখা বন্দরটি অবস্থিত। তাহলে এটা কোথায় হবে? এটাও গুজরাটেই হবে। বোঝা গেল কি বললাম? ওখা বন্দরটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। যেহেতু কান্ডালাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বন্দর, তার জন্য তোমরা বলতে পারলে, মনে রাখবে যে ওখা আর কান্ডালা কিন্তু পাশাপাশি অবস্থিত। এবার একটা কোশ্চেন তোমাদের আমি জিজ্ঞাসা করি যে কান্ডালা পোর্টটার বর্তমান নাম কি? মানে এই দেখো ভারতবর্ষে বিভিন্ন জায়গার কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, তো কান্ডালা বন্দরটারও নাম চেঞ্জ করা হয়েছে। ইভেন্ট আমাদের যে কলকাতা বন্দর রয়েছে, কলকাতা বন্দরেরও নাম নাম পরিবর্তন করা আছে। বলো তো ওই কান্ডালা বন্দরটার কি নাম রাখা হয়েছে বর্তমানে? শুনে রাখো, দীনদয়াল উপাধ্যায় পোর্ট। মনে থাকবে? কান্ডালা পোর্টের আর একটা নাম বা বর্তমান নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় পোর্ট। এবার যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি কলকাতা বন্দর যেটা আমরা বলি, তো এই কলকাতা বন্দরের কি নাম রাখা হয়েছে পরিবর্তন করে? বলতে পারবে? দেখো শোনো, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। বোঝা গেল কি বললাম? শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এই বন্দরটার নাম রাখা হয়েছে। ঠিক আছে, পরেরটাই চলে আসি, পরের কোশ্চিন। আগামীকালকে এই কোশ্চেনটা আলোচনা করা হয়েছে। চারমিনার, চারমিনার কোথায় অবস্থিত? কালকে আলোচনা করেছি। হায়দ্রাবাদ। হ্যাঁ, হায়দ্রাবাদ। কে তৈরি করেছিলেন? কালকে বলেছিলাম। রিপিট হবে অনেক কোশ্চেন, 2 দিন 5 দিন ক্লাস করার পর সব রিপিট কোশ্চেন পাবে।
বলো কে তৈরি করেছিল? কুলি কুতুব সাহা, মনে থাকবে? চারমিনার তৈরি করেছিলেন কুলি কুতুব সাহা। আজকে একটা পয়েন্ট এক্সট্রা আমরা মনে রাখবো যে চারমিনারটা আমি বললাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরটি বর্তমান কোন রাজ্যের অন্তর্ভুক্ত? হায়দ্রাবাদ শহরটি বর্তমানে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তেলেঙ্গানা। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, এবার তোমরা যেটা বলবে হায়দ্রাবাদ হয়ে গেল তেলেঙ্গানা, তাই তো? আর এরপরে তোমরা বলবে এই চারমিনারটা কত সালে, বা মনে রাখবে যে চারমিনারটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু এর নাম রয়েছে বা লিস্টে নাম রয়েছে। ঠিক আছে, তো এটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায়? মনে রাখবে 2010 সালে। ঠিক আছে, এক্সট্রা আমাদের একটা পয়েন্ট হয়ে গেল যে চারমিনারটা তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত, তো কত সালে এই তালিকায় নাম উঠেছিল? কত সালে বললাম? 2010 সালে। আরও একটা পয়েন্ট তোমরা মনে রাখবে চারমিনার সম্পর্কে, চারমিনারটা মেনলি তৈরি হয়েছে গ্রানাইট আর চুনাপাথর দিয়ে। চারমিনার যেটা তৈরি করা হয়েছে বা চারমিনারটাই মেন যে স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলো সবই গ্রানাইট এবং চুনাপাথরকে ব্যবহার করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট হচ্ছে যে চারমিনার কোথায় অবস্থিত এবং কে তৈরি করে, এটা খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো মানে বারবার এসছে। ঠিক আছে, পরের কোশ্চিন হচ্ছে মানুষের জিভে ঘা, আমাদের জিভে ছোটোবেলায় মাঝে মধ্যে হতো, তাই জিভে ঘা কোন ভিটামিনের অভাবে হয় বলতে পারবে? ভিটামিন সি। ভিটামিন সি। সি এর অভাবে মেনলি স্কারভি হয়। ঠিক আছে, ভিটামিন সি। আর বলো, মেনটা হচ্ছে ভিটামিন B2। বোঝা গেল কি বললাম? বি কমপ্লেক্স। হ্যাঁ, বি কমপ্লেক্স যেটা বলি B2। B1-এর মধ্যে B1-এর কী পেলাম আমরা? বেরি। B12-এ কী পেয়েছিলাম? অ্যানিমিয়া বা রক্ত অল্পতা পেয়েছিলাম। আর B2 যেটা রয়েছে সেটার জন্য কি হয়? জিভে ঘা হয়। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবেও হয়, তবে এটা হচ্ছে মেনলি B2। ঠিক আছে, আর ভিটামিন সি এর জন্য স্কারভি, মানে ভিটামিন সি এর স্পেশাল হচ্ছে স্কারভি। ঠিক আছে, পরের কোশ্চেন চলে আসি। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশন নিলে দেখো অগ্নাশয়, ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে। হ্যাঁ, ডিম্বাশয় থেকে। সঠিক উত্তর হচ্ছে ডিম্বাশয় থেকে। এটা হচ্ছে আমাদের ফিমেল সেক্স হরমোন। ঠিক আছে, আর পুরুষদের যেটা নিঃসৃত হয় সেটার নাম কি কি বলতে পারবে কেউ? টেস্টোস্টেরন। হ্যাঁ, টেস্টোস্টেরন। ঠিক আছে, তাহলে দুটো মনে রাখতে হবে। একটা হচ্ছে তাহলে এই টেস্টোস্টেরনটা কোথা থেকে নিঃসৃত হবে? অগ্নাশয়। হ্যাঁ, অগ্নাশয় থেকে। ঠিক আছে, তাহলে আমাদের ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরন এই দুটোকে মনে রাখতে হবে। ইস্ট্রোজেনটা হচ্ছে ফিমেলের আর টেস্টোস্টেরনটা হচ্ছে মেলের। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাই। নখে কোন প্রোটিন থাকে? আমাদের নখ বলো, নখের সঙ্গে চুলও বলতে পারো, এই যে অংশগুলো রয়েছে এখানে কোন ধরনের প্রোটিন আমরা পাই? কোশ্চেন। কেরাটিন। কেরোটিন। হ্যাঁ, ক্যারোটিন বা ক্যারোটিন। ঠিক আছে, নখ চুল এই অংশে আমরা যে প্রোটিনটা পাই তার নাম হচ্ছে ক্যারোটিন প্রোটিন। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? কলকাতায়। কলকাতা জাদুঘর। কলকাতা জাদুঘর। এটার নাম কি অ্যাকচুয়ালি, মানে যে নামটা রয়েছে বলতে পারবে? ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর। ঠিক আছে, এই ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় যে জাদুঘর বর্তমান যে জায়গাটা রয়েছে, ব্রিটিশ আমলে সেটা ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। বোঝা গেল? একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরিটার নাম কি বললাম? ইম্পেরিয়াল লাইব্রেরি। এই ইম্পেরিয়াল লাইব্রেরিটাই পরবর্তীতে ভারতবর্ষের জাদুঘরে পরিণত হয়েছে। ঠিক আছে, বর্তমান নাম হচ্ছে ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। এটাই হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় এবং প্রাচীনতম জাদুঘর, যেটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। কি বোরিং লাগছে না তো? না না স্যার। না না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, পরের কোশ্চিন শোনো। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন? সালটা বলতে হবে, কত সালে প্রতিষ্ঠা করেন। শুনে রাখো, 1839। কী বললাম? 1839 সালে। কোথায় এটা রয়েছে বা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? কলকাতা। হ্যাঁ, তাহলে কলকাতাতেই হবে, তিনি তো বাঙালি। তাহলে কলকাতায়। বোঝা গেল? তত্ত্ববোধিনী সভা 1839 সালে তৈরি হয়েছে, কলকাতাতে তৈরি করা হয়েছিল এবং যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেনে চলে যায়। গ্রিন হাউসের প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রার কি হয়? বাড়ে না কমে না স্থির থাকে? বৃদ্ধি পায়। হ্যাঁ, বৃদ্ধি পায়। গ্রিন হাউসের প্রভাবে
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। সহজ কোশ্চেন। এবার তোমাদের যেটা জিজ্ঞাসা করবো যে প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? সিএফসি। ভালো করে বলো। আমি বললাম প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? ওগুলা সিএফসি নাইট্রোজেন। না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বাকিগুলা তোমরা যেটা বলছো শুনে রাখো। একটা জিনিস আমাদের দেয় যে গ্রিনহাউস গ্যাসের নামের মধ্যে পড়ে, কিন্তু আমরা ভাবতে পারি না, সেটা হচ্ছে মিথেন আর জলীয় বাষ্প। এই দুটোকে আমরা গ্রিনহাউস গ্যাস নাও ভাবতে পারি, কিন্তু না, এই দুটো গ্রিনহাউস গ্যাস। বোঝা গেল কি বললাম? অনেক সময় তোমাকে 4টে অপশন দিয়ে দেয় যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। এবার তোমার মনে হতে পারে যে জলীয় বাষ্পটা গ্রিনহাউস গ্যাস নয়, তো মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, সিএফসি সব এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। তার মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস যখনই বলবে তার অ্যান্সারটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। মানে বিশ্ব উষ্ণায়নের জন্য যে গ্যাসটার সবথেকে বড় ভূমিকা রয়েছে সেটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সেই জন্য একে বলা হয় প্রধান গ্রিনহাউস গ্যাস। এর ফলে আমাদের মেরু অঞ্চলের বরফ কী হচ্ছে? ধীরে ধীরে গলছে। হ্যাঁ, ধীরে ধীরে গলে যাচ্ছে। এই ধীরে ধীরে বরফ গলে যাওয়ার ফলে কি হচ্ছে, নদীর সমুদ্রের তীরবর্তী যে সমস্ত শহর রয়েছে, যেমন কলকাতা, চেন্নাই, গোয়া, কিছু কিছু অংশ কিন্তু জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বোঝা গেল কি বললাম? তাহলে গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এছাড়াও জলীয় বাষ্প, মিথেন, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে আমরা বলছি, সবই গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে। পরের কোশ্চেনে চলে আসি। জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? জাড্য এবং বলের ডেফিনেশনটা আমরা পাই নিউটনের কোন গতিসূত্র থেকে? নিউটনের তো প্রথম। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে প্রথম গতিসূত্র। নিউটনের 3টে গতিসূত্র ছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো আমরা কোশ্চেন থেকে জেনে গেলাম যে প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্য ও বলের ডেফিনেশন পাই। ডেফিনেশন মানে সংজ্ঞা পাই, কাকে বলে পাই। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? বলের পরিমাপ পাই, মানে কতটা বল প্রয়োগ হচ্ছে সেটা জানতে পারি। বোঝা গেল কি বললাম? বলের পরিমাপ পাই। আর তৃতীয় গতিসূত্রটা কি নিউটনের? ক্রিয়া প্রতিক্রিয়া সমান। হ্যাঁ, প্রত্যেকটা বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। মানে তুমি একটা বড় পাথরকে গিয়ে ঠেলা দিচ্ছ, তুমি ভাবছো যে পাথরটা তোমাকে ঠেলা দিচ্ছে না বিপরীত দিকে, কিন্তু না, দিচ্ছে। তোমার তোমার মানে তুমি যে বলটা প্রয়োগ করছো সেটা যখন পাথরটা যে বলটা প্রয়োগ করছে তার থেকে বেশি হয়ে যাবে, তখন পাথরটা সরে যাবে। আর যদি পাথরটা যতক্ষণ না পর্যন্ত তোমার বলটা পাথরের যে বলটা প্রয়োগ করছে সেটা থেকে বেশি হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু পাথরটাকে সরাতে পারবে না। ঠিক আছে? তাহলে 3টে গতিসূত্র আমরা পেলাম নিউটনের। প্রথমটা থেকে আমরা বললাম, মনে রাখবে এইভাবে, যে প্রথমটা থেকে আমরা ডেফিনেশন পাই, মানে সংজ্ঞা পাই। পরেরটা থেকে পরিমাপ পাই। আর তৃতীয়টা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। নেক্সট কোশ্চিন আমাদের, পাইক বিদ্রোহ। ঠিক আছে, পাইক বিদ্রোহ কবে শুরু হয়? পাইক বিদ্রোহ কবে শুরু হয়, মানে কত সালে পাইক বিদ্রোহ হয়েছিল? সালটা মনে রাখবে, 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল। এই পাইক বিদ্রোহটা কোথায় হয়েছিল বলতে পারবে কেউ? পাইক বিদ্রোহ হয়েছিল উড়িষ্যাতে। কাদের বিরুদ্ধে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। কি কি বললাম? পাইক বিদ্রোহ হয়েছিল হচ্ছে 1817 সালে। কোথায় হয়েছিল? উড়িষ্যাতে হয়েছিল। এবং কার কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং উড়িষ্যার যে সমস্ত চাষি ছিল, মানে কৃষকদের সঙ্গে হয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চিন চলে আসো। পরের কোশ্চিন ইতিহাসের কোশ্চিন। রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন বলছি দেখো, ভবানী পাঠক, নুরুল উদ্দিন, বিদ্যাধর মহাপাত্র, আর হচ্ছে তিতুমির। বলতে পারবে? এটার অ্যান্সার হচ্ছে, হ্যাঁ বলো, কি বললে? কিছু না, পড়েন আপনি উত্তর। এটার অ্যান্সার হবে হচ্ছে নুরুল উদ্দিন। ঠিক আছে, রংপুর বিদ্রোহ। রংপুরটা বর্তমানে আমাদের ভারতবর্ষে নেই, এটা কোথায় আছে? বাংলাদেশের পোর্শনের মধ্যে আছে। বোঝা গেল? রংপুর নাম শুনেছো মনে হয়, বাংলাদেশে এখনও রংপুর বলেই হয়তো নাম আছে, রংপুর। ঠিক আছে, এটা বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। এই বিদ্রোহটা হয়েছিল হচ্ছে 1783 সালে। সালগোনা খুব একটা মনে থাকবে না, এখন বারবার রিভিশন করতে করতে মনে পড়ে যাবে। পরের কোশ্চেন হচ্ছে, এক্স রে বা এক্স রশ্মি কে আবিষ্কার করেন? সরি, এক্স রে হবে এটা, এক্স রে কে আবিষ্কার করেন? বলতে পারবে কেউ? এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে মেশিন, আমরা যেটা ছবি তুলি, এটা কে আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে রন্টজেন। মনে রাখবে, এক্স রে আবিষ্কার করে রন্টজেন। ঠিক আছে, নাম শোনোনি কেউ? রন্টজেন এক্স রে আবিষ্কার করে।
হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ, এই দেখো, এবার আমি বলি তোমাদের কোশ্চিন হচ্ছে যে উড়োজাহাজ কে আবিষ্কার করেছিলেন? বলো। খুব ফেমাস, এ তো না জানলে মুশকিল এগুলা। এই যে এইভাবে, দুজন লোক ছিল না স্যার? হ্যাঁ হ্যাঁ, দুজন ভাই, তাদেরকে একসঙ্গে কি বলা হতো? রাইটস ব্রাদার্স। বুঝতে পারলে? এরা নাকি সাইকেলের দোকানে কাজ করতো, সাইকেলের দোকানে কাজ করতে করতে এরোপ্লেন আবিষ্কার করে ফেলেছে। বুঝতে পেরেছ? কি নাম বললাম? রাইটস ব্রাদার্স। রাইট ভাতৃদ্বয়। হ্যাঁ, ব্রাদার্স মানে ভাতৃদ্বয়ই হচ্ছে, ঠিক আছে। এরা এরোপ্লেন তৈরি করেছিল। আর রন্টজেন আবিষ্কার করেছিল হচ্ছে এক্স রে, সরি। পরের কোশ্চিন চলে আসো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1919 সালে। 1919? না। 1911 সালে স্যার। না। স্যার 1913। হ্যাঁ, 1913। 1919 সালে তোমার এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তো নয়, নাইটহুড উপাধি কে ত্যাগ করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরই। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ওই ঘটনাটা ঘটেছিল। বোঝা গেল কি বললাম? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তিনি ওই মানে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। আমি কি বললাম? 1900 কত সাল হলো নোবেল পুরস্কার? 1913 সালে। এবার তোমাদের কোশ্চিন হচ্ছে যে কিসের জন্য পেয়েছিলেন? গীতাঞ্জলি। হ্যাঁ, গীতাঞ্জলিটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল। প্রথমে তো বাংলা বই, সেটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করা হলো তখন কিন্তু বিভিন্নজন পড়ার পরে ওর মর্মটা বুঝতে পারলো। তখন 1913 সালে তাকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বোঝা গেল কি বললাম? তাহলে কী কী জানতে পারলাম আমরা? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য বা গীতাঞ্জলির ইংলিশ অনুবাদের জন্য, ঠিক আছে। আর তিনি হলেন ভারতবর্ষের প্রথম নোবেল বিজয়ী। তিনিই হলেন ভারতবর্ষের সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী। বোঝা গেল? শুধুমাত্র তিনি ভারতবর্ষের নয়, গোটা এশিয়ার মধ্যে প্রথম নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এতগুলো ইনফরমেশন মনে থাকবে তো? যদি আমাদের বলে গোটা এশিয়ার মধ্যে প্রথম কে নোবেল পুরস্কার পেয়েছে, তিনিও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চিনে। দেখো কি রয়েছে। পরের কোশ্চিন, হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে রুমি, রয়সু ময়সি, রুমির ব্যবহার কে প্রথম শুরু করে? রুমি মানে হচ্ছে কামান, ঠিক আছে। রুমিকে বলা হয় কামান। কামানের ব্যবহার কে করেছিলেন? বাবর। 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 হ্যাঁ, বাবর। ঠিক আছে, কোন যুদ্ধে প্রথম এটা ব্যবহার করেছিলেন বাবর? পানিপথের যুদ্ধে। হ্যাঁ, পানিপথের যুদ্ধে বাবর প্রথম ভারতবর্ষে কামানের ব্যবহার করলেন, ঠিক আছে। যেটাকে আমরা রুমি বলি। রুমি মানেই কামান। রুমি মানে কামান নাও থাকতে পারে, রুমি থাকবে কথাটা, ঠিক আছে। কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধকে বলতে পারবে? 1526। সবাই জানে এটা। এবার তোমাকে যদি বলি অ্যাকুরেট ডেট বলো, মানে কত তারিখে হয়েছিল? এটা সবাই জানো, তাহলে ওটাও জানা দরকার, কারণ কোশ্চেন এখন ওরকম হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। মনে রাখবে 21শে এপ্রিল। 21শে এপ্রিল 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি, ঠিক আছে। ইব্রাহিম লোদি পরাজিত হয় আর বাবর জয়ী হয়। এই পুরো গল্প এখানে হয়ে গেল এই কোশ্চিনে। পরের কোশ্চিন কি দেখি। 50 মিনিট ক্লাস হয়ে গেল, কিন্তু বোরিং লাগছে না তো? আগাবো আরও? না না স্যার, ভালো লাগছে। এখনো 3-4 চ্যাপ্টার আরামসে করাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। পরের কোশ্চিনটা শোনো। থিয়েন বাঁধ, কি বললাম? থিয়েন বাঁধ কোন রাজ্যে দেখা যায়? এই নামটা তোমরা শোনোনি। এই যে থিয়েন বাঁধ বলছি, এই বাঁধটার আরেকটা নাম হচ্ছে রঞ্জিত সাগর বাঁধ। কি বললাম? রঞ্জিত সাগর বাঁধ। এই রঞ্জিত সাগর বাঁধের আরেকটা নাম হচ্ছে থিয়েন বাঁধ। কোন রাজ্যে অবস্থিত বলো? বলতে পারবে কেউ? পাঞ্জাব, উত্তরাখণ্ড, উড়িষ্যা, কর্ণাটক? পাঞ্জাব। হ্যাঁ, পাঞ্জাবে অবস্থিত। রঞ্জিত সাগর বাঁধেরই আরেকটা নাম হচ্ছে থিয়েন বাঁধ, ঠিক আছে। এবার আমাদের কোশ্চিন হচ্ছে যে এই রঞ্জিত সাগর বাঁধ বা থিয়েন বাঁধটা কোন নদীর তীরে অবস্থিত? পাঞ্জাবের নদী বলতে কোন নদীটার কথা মনে পড়ছে তোমরা বলো? পাঞ্জাবে যেহেতু বললে, পাঞ্জাবের কোনো একটা নদীর নাম বলো। পাঞ্জাবে হচ্ছে রাবি নদী, ঠিক আছে। এই যে রঞ্জিত সাগর বাঁধটা রাবি নদীর তীরে অবস্থিত, মনে থাকবে, রবি বা রাবি নদীর তীরে অবস্থিত। এবার চলে আসি আমরা পরের কোশ্চিনে। পরের কোশ্চিন হচ্ছে কনস্টিটিউশন থেকে। দেখো, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যাবে না?
মানে একটা অর্থ বিল পেশ করতে গেলে কার সম্মতি লাগবে? বলো, পার্লামেন্টে অর্থ বিল। রাষ্ট্রপতি। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। পার্লামেন্টে যখন কোনো অর্থ বিল আসবে সেটা আগে সম্মতি নিতে হবে কার? রাষ্ট্রপতির। ঠিক আছে? এই অর্থ বিল কত নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানে? 100 কত মানে? 110। মনে থাকবে সবারই? অর্থ বিল আমাদের সংবিধানের 110 নম্বর আর্টিকেলে রয়েছে। অর্থ বিলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে কিছু কিছু শুনে রাখো। অর্থ বিল কিন্তু লোকসভাতেই পেশ করতে হয়, রাজ্যসভাতে পেশ করা যায় না। কি বললাম, বোঝা গেল? অর্থ বিলটা লোকসভাতেই আলোচনা করতে হবে, রাজ্যসভায় আলোচনা করা হবে না। ঠিক আছে? আর ধরো লোকসভায় অর্থ বিল পাস হয়ে গেল, সেই বিলটা রাজ্যসভায় পাঠানো হয়। রাজ্যসভা যদি 10 দিনের মধ্যে কোনো উত্তর না দেয় তাহলে ধরে নেওয়া হয় যে রাজ্যসভায় সম্মতি আছে। তাহলে পুরো ঘটনাটা শোনো। আমি কি বললাম, অর্থ বিল যদি তুমি কোনো একটা অর্থ বিল নিয়ে আসতে চাও, প্রথমত তোমাকে রাষ্ট্রপতির সম্মতি লাগবে। রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার পর সেটা নিয়ে কোথায় চলে যাবে? লোকসভায় চলে যাবে, রাজ্যসভায় যেতে পারবে না। এবার রাজ্যসভায় লোকসভাতে গিয়ে সেটা আলোচনা হবে। যদি মনে হয় যে না, এই অর্থ বিলটা পাস করা দরকার আছে লোকসভা থেকে, তাহলে সেটাকে আবার রাজ্যসভায় পাঠায়। এবার রাজ্যসভায় যারা মেম্বার রয়েছে তারা সেটাকে বিবেচনা করবে, বিবেচনা করে তারা একটা রায় দিতে পারে। ঠিক আছে? যে না, এটা ভুল হচ্ছে, কিন্তু সেটা লোকসভা নাও শুনতে পারে। আর যদি কোনো রকম রায় না দেয় তাহলে 10 দিন পরে, মানে 10 দিন যদি রাজ্যসভায় পড়ে থাকে ওই বিলটা, অর্থ বিলটা, তো তখন লোকসভায় ধরে নেওয়া হয় যে রাজ্যসভায় পাস হয়ে গেছে। মানে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা 0%। বুঝতে পারলে গল্পটা? এখান থেকে এই টাইপেরই কোশ্চিন হয়। কোশ্চিনগুলো এবার শোনো। 1 নম্বর কোশ্চিন হয় যে কার সম্মতিতে অর্থ বিল পাস হয়, পেশ হয় বা পাস হয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। কত নম্বর আর্টিকেলে আছে? 2 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন হচ্ছে যে অর্থ বিল কোথায় পেশ করা যায়, তো অ্যান্সার হবে কি? লোকসভাতে। 4 নম্বর যে কোশ্চিনটা হয় যে একটা অর্থ বিল রাজ্যসভায় সম্মতি না দিলে কতদিন পরে সেটা সম্মতি হয়েছে বলে ধরে নেওয়া হয়, তো তার অ্যান্সার হচ্ছে 10 দিন। 10 দিন পর্যন্ত রাজ্যসভা কোনো রকম চিঠি করে উত্তর না যদি লোকসভাকে না দেয় তো ধরে নেওয়া হয় যে রাজ্যসভা রাজি। বোঝা গেল? পরের কোশ্চিনে চলে যাই। পরের কোশ্চিন দেখো। বালিযাত্রা এই উৎসবটি কোন রাজ্যের উৎসব? বালিযাত্রা। অপশনগুলো শোনো: পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ। বলতে পারবে কেউ বালিযাত্রা কোথাকার উৎসব? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ। উড়িষ্যা। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে উড়িষ্যা। বালিযাত্রা হচ্ছে উড়িষ্যার একটা উৎসব। এবার আমি অপশন যেহেতু বলে দিয়েছি, পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ উৎসবের নাম বলো। উৎসব বলেছি কিন্তু, নৃত্য নয়। উৎসব আর নৃত্যর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের বলো। দুর্গাপূজা। হ্যাঁ, দুর্গাপূজা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ উৎসব। বিহারের একটা গুরুত্বপূর্ণ উৎসব বলো। এখন আবার ছট পূজা। হ্যাঁ, হ্যাঁ, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এটা মেন পুজো হয়ে গেছে বিহারের থেকে। ঠিক আছে? বিহারি তো অনেক থাকে না। এবার চলে আসো আমরা আরেকটা অপশানে দিয়েছিলাম অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ উৎসবের নাম হচ্ছে নায়াকুম। ঠিক আছে? নায়াকুম মনে থাকবে, নায়াকুম। নায়াকুম হচ্ছে অরুণাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ উৎসব। এবার চলে আসি পরের কোশ্চিন। ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? ভারতের উদ্যান, বলো। ব্যাঙ্গালোর। হ্যাঁ, বেঙ্গালুরুকে বলা হয় ভারতের উদ্যান নগরী। এবার ভারতবর্ষের সবথেকে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে কোন শহর? বেঙ্গালুরই হবে। না, এটা হচ্ছে তোমার ইন্দোর। ঠিক আছে? ইন্দোর হচ্ছে আমাদের যে একটা প্রোগ্রাম আছে, স্বচ্ছ ভারত প্রোগ্রাম আছে না ভারতবর্ষ সরকারের, সেই স্বচ্ছ ভারত যতদিন থেকে শুরু হয়েছে ততদিন থেকে এই শহরটাই পরিচ্ছন্ন শহরের তকমা পায় প্রত্যেক বছর। মানে এতটাই পরিচ্ছন্ন। ঠিক আছে? ইন্দোর হচ্ছে পরিচ্ছন্ন শহর হিসাবে পরিচিত। পরের কোশ্চেন, ইতিহাসের কোশ্চেন। লিচ্ছবি দহিতা কার নাম ছিল? মানে কোন রাজার আরেক নাম ছিল লিচ্ছবি দহিতা? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। সমুদ্রগুপ্ত। হ্যাঁ, লিচ্ছবি দহিতা নামে পরিচিত ছিল সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে আরেকটাও বলা হতো, বলতে পারবে ফেমাস, যেটা কোশ্চিন বারবার পরীক্ষায় আসে?
ভারতের কি বলা হতো? ভারতের কি বলা হতো? নেপোলিয়ান। হ্যাঁ, ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। ঠিক আছে? আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল ছিল হচ্ছে টাইটেল, এই লিচ্ছবি দহিতাটাও সমুদ্রগুপ্তের টাইটেল। হ্যাঁ, এবার মনে করেছে যে এটাকে টাইটেল বলা হয় ইংলিশে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল কী ছিল বলো তো? বিক্রমাদিত্য। এটাও খুব ইম্পর্টেন্ট যে বিক্রমাদিত্য টাইটেল কার? তো অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের একটা গুরুত্বপূর্ণ রাজা। এবার তোমাদের এখান থেকে যদি আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করি যে কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? এই কোশ্চেনটা আছে কিন্তু। হ্যাঁ, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। এবার যদি আরেকটা কোশ্চেন তোমাদের এখান থেকে জিজ্ঞাসা করে নিই আমি যে নবরত্ন দেখা যেত কোন গুপ্ত সম্রাটের রাজসভায়? হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যসভায় নবরত্ন ছিলেন। মানে 9 জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে নবরত্ন তৈরি হতো। ঠিক আছে?